রেহানা ও ছেলে মেয়ের পূর্বাচলের প্লটে অনিয়ম, সাবেক প্রধানমন্ত্রীকে প্রভাবিত করেন টিউলিপ। দুদকের ৩ মামলায় আসামি হলেন সংশ্লিষ্ট রাজুক কর্মকর্তারাও। লন্ডনে চিকিৎসাধীন বেগম জিয়ার সব রিপোর্ট শুক্রবারের মধ্যে পাওয়া যাবে জানালেন ব্যক্তিগত চিকিৎসক। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের মাল্টিপল ভিসা ইস্যুর আহ্বান প্রধান উপদেষ্টার। হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ, বাদ পড়া 18,000 শ্রমিককে ঢোকার সুযোগ দেওয়ার অনুরোধ। এবং দাবি পূরণের আশ্বাসে সচিবালয়ের সামনে থেকে সরলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। চাকরি ফেরত চেয়ে আমরণ অনশনে অব্যাহতিপ্রাপ্ত এসআই ও ভেরিফিকেশনে বাদ পড়া কারারক্ষীরা। প্রবাসের সময় সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। জুলাই গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িতদের কল রেকর্ড পেয়েছে প্রসিকিউশন। মিলেছে গুম সহ গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ, যা সিআইডির ফরেন্সিক ল্যাবে পরীক্ষার নির্দেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। আলামত জব্দ করতে গিয়ে এনটিএমসি সহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছেন প্রসিকিউশন। নিয়ে মাঠে নেমে চক্ষু চড়ক গাছ পুরো তদন্ত সংস্থার। সোমবার একটি মামলার শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রসিকিউশন জানায়, জুলাই গণহত্যার সময় শেখ হাসিনা ও তার সহযোগীদের কল রেকর্ড ও ডিজিটাল এভিডেন্স সহ নানা তথ্য প্রমাণ হাতে এসেছে, যা যাচাই বাছাইয়ের আবেদনের পর সিআইডিকে সহযোগিতার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন মোবাইলে ধারণকৃত ভিডিও, বিভিন্ন জায়গার কল রেকর্ড, মেসেজ, বিভিন্ন সংস্থার কাছ থেকে, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, বিভিন্ন সোর্স থেকে, সংবাদ মাধ্যম থেকে এগুলো আমরা পেয়েছি। সেই ভয়েসগুলো, সেই ভিডিও ফুটেজগুলো, সেই দৃশ্যগুলো, সেই মেসেজগুলো, এগুলোকে ডিজিটালি ফরেন্সিক করার জন্য সিআইডির কাছে পাঠানোর ব্যাপারে সিআইডিকে এটার ফরেন্সিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম। এছাড়া গুম, নিখোঁজ নিয়ে প্রযুক্তিগত নানা তথ্যপাত্য হাতে এসেছে প্রসিকিউশনের। তারা বলছেন, আলামত সংগ্রহ করতে গিয়ে তথ্য প্রমাণ আড়াল করে রাখা এবং তদবিরের মুখোমুখি পড়তে হয়েছে তাদের। এমনকি কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অসহযোগিতার অভিযোগ করেছে প্রসিকিউশন, যদিও অসহযোগিতার কথা বলার সময় এখনো আসেনি বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বিষয়গুলো এত সফিস্টিকেটেড যে আপনি চাইলেই সবসময় সঠিকভাবে নাও পাইতে পারেন। সুতরাং একদম অসহযোগিতার কথা যদি আসে, সেটা যদি এরকম অ্যাকিউট আমাদের কাছে মনে হয়, তখন আমরা আপনাদেরকে আনুষ্ঠানিকভাবেই বলবো। এদিন জুলাই আগস্টে যাত্রাবাড়ি ও গাজীপুরে গণহত্যার ঘটনায় 2 পুলিশ সদস্যকে আগামী সোমবার হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রথমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের পরিবারের সদস্য ও সহযোদ্ধারা। আবু সাঈদকে হত্যার ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে 24 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয় ট্রাইব্যুনালে। সাঈদ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামিরা এখনও গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানান তারা। সোমবার প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের বড় ভাই ও সহযোদ্ধারা। আবু সাঈদকে হত্যার ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে 24 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয় ট্রাইব্যুনালে। লোকাল কোর্টে যতই মামলা হোক, যেহেতু এটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি, তাদেরকে আমরা বলেছি যে এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনাদের পক্ষ থেকে অভিযোগটা যদি আসে সেটা বরং প্রপার হবে। তো সেই প্রেক্ষিতে ওনারা এসেছেন, যে ওনারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে আসবেন। তারা আজকে এসে সেই ঘটনাগুলোর বর্ণনা দিচ্ছেন এবং আমাদের কাছে লিখিত অভিযোগ ওনারা দেবেন। এই প্রক্রিয়া চলছে। পরে শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী এতদিনেও এজাহারভুক্ত আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। জুলাই গণহত্যার বিচারের ধীর গতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই যে বাংলাদেশে এত বড় একটা আলোচিত আবু সাঈদ হত্যা মামলা, যেটা দিনের আলোর মতো পরিষ্কার, স্পষ্ট দেখা যাইতেছে যে পুলিশের গুলিতে নিহত, তার বিচারের কার্যক্রম নাই কেন? আমরা এখানে মামলা করতে আসি নাই, এখানে আমরা আলোচনা করতে আসছি এবং জানতে আসছি যে বিচারের প্রক্রিয়াগুলো কি। এজাহারভুক্ত আসামিরা তারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি, তো আমরা সেটিতে অত্যন্ত ক্ষুব্ধ এবং কেন তারা গ্রেপ্তারের আওতায় আসতেছে না, এবং আমরা অনেক জায়গায় দেখেছি তারা স্বপদে বহাল রয়েছেন। সুতরাং সেটি কেন, সেটি জানতে এবং সে বিষয়ে করণীয় এবং আলোচনা করতে আমরা আজকে এখানে হাজির হয়েছি। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত সব আসামিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শহীদ আবু সাঈদের পরিবার। সকল শহীদের
বিচার কার্যক্রম নিশ্চিত করার জন্য সহযোগিতা করবে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। পূর্বাচলে অবৈধভাবে প্লট নেয়ার অভিযোগে দুদকের মামলায় ফাঁসলেন শেখ রেহানা, তার ছেলে ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক। আর ক্ষমতার প্রভাব খাটিয়ে হুকুমের আসামি হলেন শেখ হাসিনা ও ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। ৩ মামলায় সংশ্লিষ্ট রাজুক কর্মকর্তা সহ মোট ৪৭ জনকে আসামি করা হয়েছে। গেল কয়েক সপ্তাহ ধরে পূর্বাচলে অবৈধভাবে শেখ পরিবারের ৬০ কাঠার প্লট বরাদ্দের অভিযোগ বেশ জোরেশোরে আলোচনা চলছিল। অভিযোগের সত্যতার খোঁজে মাঠে নামে দুদক। অনুসন্ধানে রাজুক, প্রধানমন্ত্রী কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে নথিতে মেলে প্লট জালিয়াতির নানা অসঙ্গতি। সোমবার শেখ রেহানা, ববি ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলার এজাহারে বলা হয়েছে প্রত্যেকের নামে ঢাকায় প্লট থাকার পরও রাজুকের বিধি ভেঙে তারা প্লট নেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের বিরুদ্ধে বেআইনিভাবে ক্ষমতার অপব্যবহার পূর্বক রাজুকের পূর্বাচল প্রকল্পের প্লট বরাদ্দের অভিযোগে আরও একটি মামলা রুজু করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে শেখ হাসিনা সহ জয়পুতুলদের পূর্বাচলে প্লট নেওয়ার খবর পেয়ে রেহানা সহ ভাই বোনকে প্লট দিতে চাপ দেন ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তখন প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে নিয়ম ভেঙে সবার জন্য প্লটের ব্যবস্থা করেন। ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে বেআইনিভাবে তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন মর্মে অনুসন্ধান দলের কাছে তথ্যাদি রয়েছে। তারই আলোকে অনুসন্ধান দলের প্রতিবেদনের সুপারিশের প্রেক্ষিতে এই মামলায় তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতোমধ্যে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়মের ঘটনায় মামলা করেছে দুদক। এছাড়া প্লট নেয়ায় শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আরও 2টি মামলা হবে বলে জানা গেছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব রিপোর্ট আগামী শুক্রবারের মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি। লন্ডন থেকে বিস্তারিত সোয়েব কবিরের রিপোর্টে। যুক্তরাজ্যের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট সোমবার আসার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। পারিবারিক সান্নিধ্য ও হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। চলছে ফিজিওথেরাপি। সোমবার হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মীদের এই তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। ওনার চিকিৎসার ব্যাপারে দেশবাসী যেমন উদ্বিগ্ন, ঠিক একইভাবে এখানকার চিকিৎসকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে হসপিটালের প্রত্যেকটা স্টাফ তারা কাজ করছে। তিনি আরো বলেন বেগম জিয়ার পরবর্তী চিকিৎসা কতটুকু প্রয়োজন সেই বিষয়ে এখন আলোচনা চলছে। নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন। উনি কিন্তু কখনোই নিজের শারীরিক অসুস্থতা মানুষকে প্রকাশ করেন নাই। আপনারা খেয়াল করে দেখবেন ওনার উপর অনেক অত্যাচার নির্যাতন হয়েছে, কিন্তু উনি সবসময় মানুষের কথা বলেছেন। বেগম জিয়ার খবর নিতে যুক্তরাজ্য বিএনপির নেতা কর্মীদের পাশাপাশি হাসপাতালের সামনে ভিড় জমিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন, এটাই আমাদের আহ্বান। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। যুক্তরাজ্যের দি লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। চিকিৎসকরা বলছেন আগামী শুক্রবারের মধ্যে সব পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট আসবে এবং এরপরে সিদ্ধান্ত নেওয়া হবে তার পূর্ণাঙ্গ চিকিৎসার। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুতে বিএনপি স্থায়ী কমিটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ের নিয়মিত এ বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান সহ স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি জানানো হয়। এছাড়া সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু নিয়ে দিক নির্দেশনা দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে এখনও সরকারের বিপ্লবী ভূমিকা দেখা যাচ্ছে না, এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বলেছেন, বিএনপি জামায়াতের রেষারেষি দুঃখজনক, তবে বিএনপির সঙ্গে তাদের কোনো বিরোধ নেই বলে দাবি করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বেগম জিয়ার রোগমুক্তির জন্য সোমবার সকালে নয়াপল্টনে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। আয়োজনে যোগ দিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে শেখ হাসিনার দোসররা এখনও ঘাপটি মেরে বসে আছে। তাদের বিষয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন তিনি। এটা তো বিপ্লবী সরকার, গণ অভ্যুত্থানের সরকার, তাদের প্রতিটি কর্মকাণ্ড বিপ্লবী হতো। যারা দোসর আছে, যারা প্রলম্বিত করেছে শেখ হাসিনার এই 15.5 বছরের শাসন, তাদের বিরুদ্ধে বৈপ্লবিক সিদ্ধান্ত হওয়া দরকার ছিল। তাদেরকে এক কলমের খোঁচায় তাদেরকে আপনার জঞ্জাল মুক্ত করা উচিত ছিল। সেটা না করার কারণে আজকে আমরা নানাভাবে ওই দোসরদের নানা উপদ্রব দেখছি। আলাদা অনুষ্ঠানে এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেন, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে, যা হতাশাজনক। বিএনপি জামায়াতের রেষারেষি দুঃখজনক বলেও মন্তব্য করেন অলি। প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ থাকবে, প্রত্যেকটা উপদেষ্টা কে কি কাজ করছে, আপনার দায়িত্ব হলো সেটা মনিটর করা। আমি এটা মনিটরিং এর কোনো কিছু দেখছি না। এটা যদি এভাবে কন্টিনিউ হয়, আপনারাও হাসিনার মতো জনরোষে পড়তে পারেন। এদিকে দুপুরের রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রাজিলের রাষ্ট্রদূত। পরে বিএনপির সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির নায়েবে আমির বলেন, বিএনপির সঙ্গে জামায়াতের কোনো বিরোধ নেই। বিএনপির সাথে আমাদের তেমন কোনো বিরোধ নেই, মত পার্থক্য নেই। ছোট ছোট ইস্যুগুলোতে কেউ ফেরি বা সাইডে কথা বলছেন, সেটা এত ধর্তব্য বিষয় নয়। বিএনপির নজরুল ইসলাম খান সাহেব, মাননীয় সেক্রেটারি জেনারেল ওদের ফোর্সেন সাহেব ভেরি ক্লিয়ারলি বলেছেন যে জামাতের সাথে আমাদের কোনো বিরোধ নেই, আর জামাত এটা ফিল করে না যে বিএনপির সাথে আমাদের কোনো গ্যাপ আছে। উই আর ওয়ার্কিং টুগেদার, উইল ওয়ার্ক টুগেদার on the basic points for the interest of the nation. এদিকে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে ব্রাজিল আগামীতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে বলেও জানান রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা ইস্যুর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সকালে দেশটির হাই কমিশনারের জন্য সাক্ষাৎ করতে এলে এই আহ্বান জানান তিনি। গত বছর বাদ পড়া 18,000 বাংলাদেশিকে মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ দিতেও আহ্বান জানান ডক্টর ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার সুহাদা ওসমান। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়ায় প্রবেশের জন্য বাংলাদেশি কর্মীদের মাল্টিপল ভিসা চালুর অনুরোধ জানান। এ সময় তিনি গত বছর মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 বাংলাদেশি কর্মীর জন্য সে দেশে প্রবেশের সুযোগ সৃষ্টির আহ্বান জানান। ডক্টর ইউনূস মালয়েশিয়ার বিভিন্ন কারখানা বাংলাদেশে স্থাপনের আহ্বান জানিয়ে বলেন, এতে বাংলাদেশের যুব শক্তির সুফল পাবে মালয়েশিয়া। এ সময় চলতি বছরের শুরুতে আসিয়ানের সভাপতি হিসেবে দায়িত্ব নেয় মালয়েশিয়াকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে আগ্রহী, এই জন্য তাদের সহায়তা কামনা করেন তিনি। বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে দুদেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে বলে প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সীমান্তে উত্তেজনার জেরে ভারতীয় রাষ্ট্রদূতকে তলবের পরদিন বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করেছে নয়াদিল্লি। একই সঙ্গে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, বিধি মেনেই সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে। নয়াদিল্লি ও ঢাকার মধ্যে বাড়তে থাকা উত্তেজনার বিষয়ে আলোচনা করতে তাকে তলব করা হয়। দুই দেশের সীমান্তের নির্দিষ্ট 5টি জায়গায় ভারত বেড়া নির্মাণের চেষ্টা করেছে বলে সম্প্রতি অভিযোগ করে বাংলাদেশ। এ বিষয়ে আলোচনার জন্য রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়।
সরকারি কর্ম কমিশন পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সদ্য নিয়োগকৃত পিএসসি সদস্য শাহনাজ সরকার, মুনির হোসেন, এএফ জগলুল আহমেদ, মিজানুর রহমান, সাব্বির আহমদ চৌধুরী ও সৈয়দা শাহিনা সোবাহানের নিয়োগ বাতিল করা হলো। গত ২ জানুয়ারি নিয়োগের পর থেকেই কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ ওঠে। ৮ জানুয়ারি সুপ্রিম কোর্টের এক আদেশে তাদের শপথ স্থগিত রাখা হয়। চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে আমরণ অনশন শুরু করেছেন অব্যাহতিপ্রাপ্ত ৪০তম ক্যাডেট সাব ইন্সপেক্টররা। এদিকে চূড়ান্ত মনোনয়নের পর ভেরিফিকেশনে বাদ পড়া ৬২তম ব্যাচের ৪৮ কারারক্ষীও চাকরি ফেরতের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। চাকরি ফিরে পাওয়ার দাবিতে সচিবালয়ের সামনে আবারও অবস্থান নিয়েছেন ২০২৩ সালে নিয়োগ পাওয়া ৪০তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত ৩২১ সাব ইন্সপেক্টর। সোমবার সকাল ১০টা থেকে শুরু হয় অবস্থান কর্মসূচি। ১ বছর কঠোর পরিশ্রম করার পর চাকরিচ্যুতি মানতে পারছেন না কেউ। দাবি করেন সারদা পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের মতো কোনো ঘটনাই ঘটেনি, অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের। শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এমন কোনো ঘটনা ঘটেনি। এমন শৃঙ্খল ভঙ্গের যারা তার অভিযোগ দেখায় সেটা পরে একটা বানোয়াট একটা অভিযোগ। 1 বছরই সম্পন্ন করেছে এরকম আছে, অনেকে 14 মাস ট্রেনিং করেছে, তাহলে বুঝেই যাচ্ছে এখানে সবাই সুশৃঙ্খলই ছিল। এই ধরনের নজির নাই যে ৩১১ জন ক্যাডেটের চাকরি চলে গেছে। এদিকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন ৬২তম ব্যাচের ৪৮ কারারক্ষী। বলেন চূড়ান্তভাবে মনোনীত করার পর এনএসআই ভেরিফিকেশনে বাদ দেওয়া হয়েছে তাদের, যদিও এ চাকরিতে আগে কখনো ভেরিফিকেশন ছিল না। আমরা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না, কেন আমাদের ন্যায্য দাবি আমাদেরকে নিয়োগপত্র দিচ্ছে না? একটাই দাবি, আমাদের হচ্ছে নিয়োগপত্র দেওয়া হোক, আমাদের হচ্ছে চাকরিতে বহাল করা হোক। দুপুরে ঘটনাস্থলে এসে সচিবালয় এলাকা থেকে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান বিএনপির রমনা বিভাগের উপকমিশনার। এটা তো আসলে একটা প্রোটেক্টিভ এরিয়া। এই প্রোটেক্টিভ এরিয়াতে যদি আমরা যে যার মতো করে যখন তখন এসে দাঁড়ায় যাই, এটা আসলে কোনোভাবেই তো আসলে কেউই এটা তাহলে সবাই বাংলাদেশের সবাই এখানে চলে আসবে। বিকেল 4টা পর্যন্ত দাবি মেনে নিতে কোনো আশ্বাস না আসায় অবস্থান কর্মসূচির বদলে আমরণ অনশনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। সকাল থেকে অপেক্ষা করেও এখন পর্যন্ত যথাযথ কর্তৃপক্ষের কোনো সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় আমরা আমাদের পরবর্তী কর্মসূচি হিসেবে চাকরিতে পুনর্বহাল না করা পর্যন্ত এখন থেকে আমরণ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা এসআই ও কারারক্ষীদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শতাধিক পণ্যে ভ্যাট শুল্ক বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় আরও এক দফা বাড়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। ব্যবসায়ীরা বলছেন, কর বাড়ায় ব্যবসার খরচ বাড়লে তা বহন করতে হবে ভোক্তাকেই। বিকল্প হিসেবে সরকারের কাছে বিদেশি ঋণ ও প্রত্যক্ষ কর বাড়ানো এবং কর ফাঁকি বন্ধের সুযোগ ছিল বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। আসছে বাজেটে নতুন করহার পুনর্বিবেচনার আহ্বান তাদের। এদিকে রাজস্ব ঘাটতি মেটাতেই কিছু পণ্যে ভ্যাট বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা। সাধারণ মানুষ যারা, এরা তো অক্ষম হয়ে গেছে, কিনতে পারতেছে না। এটা এই মুহূর্তেই প্রত্যাহার করা হয়। উচ্চ মূল্যস্ফীতির চাপে যখন জীবনযাপন ব্যয় ঊর্ধ্বমুখী, তখন ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষের খরচ আরেক দফা বেড়ে গেল। এভাবেই নিজেদের প্রতিক্রিয়া তুলে ধরেন তারা। হঠাৎ ভ্যাট বাড়ছে, তো সুতরাং আমার বেতন তো বাড়ে না। একটা অ্যান্টিবায়োটিকে 10 টাকা বাড়লে একটা রোগীর আপনার দেখে 14 দিন ডাক্তার বা 7 দিন লাগে, 7 দিনে 14টা 140 টাকা করে বাড়ায় ফেলেছে। সোমবার সকালে মাদারীপুরে এক অনুষ্ঠানে খাদ্য উপদেষ্টা জানালেন, রাজস্ব ঘাটতি মেটাতে কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে। সরকার তো এত রাজস্ব লাগে, ধরেন খাদ্য এই যে দেয়া হচ্ছে, এইভাবে আপনার এত প্রচুর ভর্তুকি লাগে, এই টাকাগুলি কোথাও না কোথাও থেকে আনতে হয় আপনার। সুতরাং এখানে কিছু ক্ষেত্রে এটা করা হয়েছে এবং আমার মনে হয় না যে এতে কত যে বড় রকমের অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। কর বাড়লে খরচের ভার সাধারণ জনগণকে বহন করতে হয় বলে মনে করেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের উপরেও একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট ফেলবে এবং আলটিমেটলি আপামর জনগণ এবং কাস্টমারের উপরেই কিন্তু পুরোটা বিজনেসম্যানরা ঠেলে দিবে। রাজস্ব ঘাটতি পূরণে জনসাধারণের ওপর চাপ না বাড়িয়ে সরকারের হাতে প্রত্যক্ষ কর বাড়ানোর মতো বিকল্প ছিল বলে মনে করেন অর্থনীতিবিদরা। নিম্ন মধ্যবিত্তের উপরে একটা বাড়তি চাপ সৃষ্টি করেছে এবং প্রত্যক্ষ করের দিকেই নজর দিতে হবে আমাদের, সেটা কর্পোরেট কর হোক, ব্যক্তি কর হোক। যেগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য, ঔষধ, এলপিজি গ্যাস এবং সিম কার্ড,
এগুলোর থেকে তার ব্যাট প্রত্যাহার করে নিতে হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চাপে বাড়ানো কর হার আসছে অর্থ বছরের বাজেটে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। প্রতিশ্রুতির বছর পার হলেও সরকারের কাছ থেকে রেশন সুবিধা পাচ্ছেন না তৈরি পোশাক শ্রমিকরা। কারণ হিসেবে লাল ফিতার দৌরাত্ম্যকে দায়ী করছেন শিল্প মালিকরা। যদিও নিজেরা প্রস্তুত দাবি করে টিসিবি জানাচ্ছে মালিকপক্ষ থেকে সঠিক তথ্য না পাওয়ায় পণ্য দিতে পারছেন না তারা। এদিকে শুধু পোশাক খাতে নয়, বাজার বাস্তবতায় যেন শ্রমিক সমান সুবিধা পায় সরকারকে সে উদ্যোগ নেয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। ভালো স্যালারি পাইতেছি, চিকিৎসা ভাতা পাইতেছি। টিসিবি পণ্যটা দেওয়ার কথা ছিল, সেই টিসিবি পণ্যটা আমরা এখন পাচ্ছি না। সরকার যেন আমাদের গার্মেন্টস কর্মীদের জন্য একটা রেশন কার্ডের ব্যবস্থা করে। ওটা যদি চালু করে তাহলে আমরা খুবই উপকৃত হব। আমরা চাই আমাদের কাজের পরিবেশটা যেন শান্তশিষ্ট থাকে। অথচ 2023 সালের নভেম্বরে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম বেতন যখন 12,500 টাকা করা হয়, তখনই আশ্বাস দেওয়া হয়েছিল রেশন সুবিধাও পাবেন তারা। এরপর নানা উদ্যোগ ভেস্তে যাওয়ার পর গত অক্টোবরে পোশাক শ্রমিকদের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু করে বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়, তবে তা চালু রাখেনি সরকার। এরই মধ্যে উচ্চমূল্যের বাজারে শ্রমিকদের সুবিধা দিতে গত নভেম্বরে তাদের বেতন বৃদ্ধির হার 5% থেকে বাড়িয়ে করা হয় 9%, যা মেনেও নিয়েছেন উদ্যোক্তারা। তবে প্রশ্ন তুলেছেন কেন রেশন পাচ্ছেন না পোশাক শ্রমিকরা। 18 দফার যে একটা চুক্তি হয়েছে, সেখানে একটা বড় একটা দাবি শ্রমিকদের ছিল রেশনিং চালু করা, এবং সরকার কিন্তু সেখানে রেশনিং চালুর একটা দফা আছে। আমাদেরকে চাপ দিয়ে সরকার কিন্তু ঠিকই বেতনটা বাড়িয়ে নিল। আমার 30 লক্ষ শ্রমিকের জন্য যে রেশন চালুর কথা, সেটা আজ পর্যন্ত চালু হচ্ছে না। কেন এটাকে লাল ফিতার দৌড়াতে এমন কঠিন করে তারা শর্তগুলো দিচ্ছে যে একটার পর একটা কারণে আমি এটা চালু করতে পারতেছি না, আমাদের বিভিন্ন দিকে ডাইভার্ট করতে হচ্ছে। সহজভাবে কেন তারা আমার শ্রমিককে রেশনটা দিচ্ছে না? উদ্যোক্তারা লাল ফিতার দৌরাত্ম্যকে দায়ী করলেও সরকারি বিপণন সংস্থা টিসিবি বলছে সুবিধাভোগীদের সঠিক তালিকা না পাওয়ায় পোশাক শ্রমিকদের রেশন দিতে পারছেন না তারা। টিসিবি বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিজিএমইকে চিঠি লিখেছে, তাদের কোন গার্মেন্টসে কতজন ওয়ার্কারের জন্য পণ্য দিতে চায় সেই লিস্টটা আমাদের কাছে প্রেরণের জন্য। আমরা এখন পর্যন্ত লিস্টটা পাইনি, তবে টিসিবি প্রস্তুত আছে। বাজার বাস্তবতায় যেন সব খাতের শ্রমিক সরকারের নেয়া খাদ্যভিত্তিক কর্মসূচির সমান সুযোগ পান, সেই তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সরকারকে এমনভাবে চিন্তা করতে হবে যে সুবিধাটা আমরা সব শ্রমিককে যেন দিতে পারি, কোন একটা পার্টিকুলার সেক্টরের কথা চিন্তা না করাই ভালো। গেল আগস্ট সেপ্টেম্বরের শ্রমিক অসন্তোষ থামাতে যে 18 দফা স্বাক্ষর করেছে শ্রমিক মালিক ও সরকার পক্ষ, সেখানেও অগ্রাধিকার পেয়েছে শ্রমিকদের রেশন দেওয়ার বিষয়। 18 দফা দাবির বিষয়ে আমরা একমত পোষণ করেছি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সমুদ্রের পর এবার আকাশ পথেও বাংলাদেশের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে যাচ্ছে পাকিস্তান। চলতি বছর যে কোনো সময় চালু হবে দুদেশের মধ্যে সরাসরি ফ্লাইট। দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে কাজ চলছে ভিসা জটিলতা নিরসন নিয়েও। সোমবার দুপুরে রাজধানীতে বাংলাদেশ পাকিস্তান বিজনেস ফোরামে এসব কথা জানান ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বেড়েছে দুদেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যোগাযোগ। এরই মধ্যে করাচি ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচলও শুরু হয়েছে। 2023-24 অর্থ বছরে পাকিস্তানে প্রায় $62 মিলিয়ন পণ্য রফতানির বিপরীতে বাংলাদেশ আমদানি করেছে $627 মিলিয়ন পণ্য। বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে এবার ঢাকার সঙ্গে সরাসরি বিমানের ফ্লাইট চালুর ঘোষণা দিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার। বললেন, চলতি বছরই শুরু হচ্ছে বিমান চলাচল। Bangladeshi airline that starts, where it's a Pakistani airline, it doesn't matter. We have to connect the people. It is just a matter of time. Both sides are actually working on it. I'm pretty sure it's going to happen in 2025. Inshallah, it is definitely. সোমবার ঢাকা সফররত পাকিস্তানি ব্যবসায়ীদের নিয়ে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সভায় ফ্লাইটের পাশাপাশি ভিসা জটিলতার প্রসঙ্গও উঠে আসে। এসব সমাধান হলে বাংলাদেশে কৃষি, পর্যটন, টেক্সটাইল ও সিরামিক্স সহ বিভিন্ন খাতে পাকিস্তানি বিনিয়োগের সম্ভাবনার কথাও উল্লেখ করেন বক্তারা। Any product we are importing from any other part of the world, but if Bangladesh businessman or Bangladesh is strong in that product, we will prefer Bangladesh FBCCI and FPCCI. If join hand together, our bilateral trade to
2 to 3 billion very easily. সবাই ভিসা সহজীকরণ নিয়ে কাজ চলছে বলেও জানান পাকিস্তানি হাই কমিশনার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আমেরিকা ওয়েলনেস সেন্টার AWC এর উদ্যোগে আয়োজিত হলো সায়েন্টিফিক হেলথ সেমিনার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব মোহাম্মদ সাইদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি মোহাম্মদ আবু জাফর। সুস্বাস্থ্য অর্জনে দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে ডায়েট এবং জীবনধারার পরিবর্তনের উপর জোর দেন বক্তারা। সেমিনারে স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী এবং উপকারভোগীরাও অংশ নেন। পহেলা ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ভিসি অধ্যাপক কামরুল আহসান। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেখা করে তিনি কথা জানান। এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে জানান, নির্বাচনের প্রস্তুতির জন্য গত 10 জানুয়ারি ছাত্র সংসদ নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছেন তারা। এ সময় ডক্টর ইউনূস জুলাই গণ অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করেন। জাকসু নির্বাচনে প্রধান উপদেষ্টার সাহায্য কামনা করেন উপাচার্য। সেচ উন্নয়ন প্রকল্পে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে কুষ্টিয়া BADCর সহকারী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। এতে নেতৃত্ব দেন সংস্থাটির সমন্বিত কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক নীলকমল পাল। তিনি জানান, হটলাইন নম্বরে অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। বলেন, 248 কোটি টাকার মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ ওঠে। তারই প্রেক্ষিতে প্রকল্পের নথিপত্র যাচাইয়ের জন্য সহকারী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান চালানো হয়। তবে সে সময় সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন না উল্লেখ করে দুদক কর্মকর্তা জানান, BADC কার্যালয় থেকে সংগ্রহ করা নথির মাধ্যমে অনিয়মের অভিযোগ সরেজমিনে তদন্ত করা হবে। মঙ্গলবার সাকরাইন উৎসবকে সামনে রেখে উৎসবের আমেজ পুরান ঢাকার অলিগলিতে। বাহারি রঙের ঘুড়ি আর নাটাইয়ের পসরা সাজিয়েছে পুরান ঢাকার শাঁখারী বাজারের দোকানিরা। তবে এবছর নানা নিষেধাজ্ঞা থাকায় কমেছে উৎসবের আমেজ। ঘুড়ির দোকানে ক্রেতাদের হিড়িক জানান দিচ্ছে সাকরাইনের পূর্ব প্রস্তুতি। ব্যস্ত নগরীর মানুষের রঙিন এক উৎসব এই সাকরাইন। সাকরাইন উৎসবকে পুরান ঢাকার প্রাণের উৎসবও বলা হয়। বাচ্চা থেকে বড় সবার অপেক্ষা থাকে এই উৎসবের। এগুলি ওগুলি ঘুরে ঘুরে চলছে ঘুড়ি ও নাটাইয়ের খোঁজ। রয়েছে তাদের বাহারি নামও। 2 বুয়া, 4 বুয়া, তারপর আপনার ইন্ডিয়ান পাতাঙ্গুলিকা, মানে অনেক ধরনের ঘুড়ি। পুরান ঢাকার মানুষ মানে 1 বছর এটার জন্য বসে থাকে। সবার ভিতরে একটা এক্সাইটমেন্ট সবসময় কাজ করে। আগের দিনে সাকরাইনটা ছিল আমরা সুতা কিনতাম, মাঞ্জা দিতাম, ওইভাবে উড়াইতাম। কিন্তু এখন আসছে ইন্ডিয়ান সুতা আসছে, সবাই সুতা কিনা, তারপরে ওইখান থেকে ওরা যা সুতা যত দামি তা সুতা তত ভালো। তবে নানা নিষেধাজ্ঞা থাকায় গেল বছরের মতো এবছর থাকছে না তেমন জমজমাট আয়োজন। সেই সঙ্গে কাগজের দাম বাড়তি থাকায় কিছুটা বেড়েছে ঘুড়ির দামও। মাইকিং করা হইতেছে যাতে বাড়িতে ছাদে কোনো প্রোগ্রাম না করা হয়, কোনো আতশবাজি না ফোটানো হয়। অনেক বেশি পরিমাণ সুতা নেওয়ার জন্য যে একটা চাহিদা ছিল ওটা এখন আর নাই। তারপরও এখন নিজেদের ভালো লাগা, তারপরে এবারও নিচ্ছি। বাংলা পঞ্জিকায় পৌষ মাসের শেষ দিনে পালন করা হয় পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব। কালের পরিক্রমায় উৎসবে কিছুটা ভিন্নতা এলেও কমেনি সাকরাইনের আবেদন। তাই রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীর সমাগম হয় দিনটিতে। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। আদালতের প্রথম শুনানিতে উপস্থিত থাকবেন না দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়নের অভিশংসিত বিচার প্রক্রিয়া। আদালতে যাওয়ার পথে ইয়োলকে গ্রেফতার করা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ইয়োলের আইনজীবীরা। ইয়ন যদি আদালতের শুনানিতে উপস্থিত না হন, তবে বিচারকরা আগামী বৃহস্পতিবার দ্বিতীয় শুনানিতে বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করবেন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে ঘিরে দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে চলছে নানা নাটকীয়তা। ইয়নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরও তাকে গ্রেফতার করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন তদন্তকারীরা। এবার শুরু হচ্ছে ইয়নের অভিশংসনের বিচার কার্যক্রম।
প্রেসিডেন্ট ইয়ন সক ইয়োল অভিশংসিত হওয়ার ৩১ দিন পর মঙ্গলবার সাংবিধানিক আদালতে তার অভিশংসন পর্যালোচনা এবং ইয়োলের ভাগ্য নির্ধারণের জন্য একটি বিচার কার্যক্রম শুরু হতে চলেছে। রোববার প্রেসিডেন্ট ইয়োল তার আইনজীবীদের মাধ্যমে সাফ জানিয়ে দিয়েছেন, আদালত কর্তৃক নির্ধারিত বিচার কার্যক্রমে তিনি উপস্থিত থাকতে পারবেন না। এর সম্ভাব্য কারণ হিসেবে বলা হচ্ছে, আদালতে যাওয়ার পথে ইয়োলকে গ্রেফতার করা হবে এমন আশঙ্কা করছেন তার আইনজীবীরা। এরই মধ্যে আদালত ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৫টি শুনানির সময় নির্ধারণ করেছেন। ইয়োল যদি উপস্থিত না হন তাহলে মঙ্গলবারের শুনানির তুলনামূলকভাবে সংক্ষিপ্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে। আর ইয়োল যদি প্রথম শুনানিতে উপস্থিত না হন তবে বিচারকরা বৃহস্পতিবার থেকে দ্বিতীয় শুনানিতে বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করবেন। ১৪ ডিসেম্বর আদালতে দায়ের করা অভিযোগে ইয়নের ভাগ্য নির্ধারণের জন্য ১১ জুন পর্যন্ত সময় আছে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় কর্তৃপক্ষ এ ঘটনায় সুনামি সতর্কতা জারি করেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, সোমবার রাতে জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। যদিও এতে এখনো পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাপানের আবহাওয়া দফতরের বরাতে জানা যায়, সুনামির ঢেউ ৩ ফুট উচ্চতা পর্যন্ত পৌঁছাতে পারে। বর্তমানে উপকূলীয় এলাকা থেকে সবাইকে দূরে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। লিটন দাসের ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে তাকে বাদ দেয়ায় অবাক হয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস। নাহিদ রানাকে নিয়ে দিলেন পরামর্শ। দ্রুত গতির এই পেসারকে যত্ন নেয়ার কথা বললেন ক্যারিবিয়ান পেস গ্রেট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো দলকেই ছোট করে দেখছেন না অ্যামব্রোস। সিলেট থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। ৩ ফরম্যাটে টাইগার ক্রিকেটের নিয়মিত মুখ লিটন দাস। অভিষেকের পর থেকে খেলেছেন প্রায় প্রতিটি আইসিসি ইভেন্ট। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে তিনি থাকবেন না তা হয়তো অনেকেই ভাবেনি। ২০২৪ সালটা ভুলে যেতে চাইবেন লিটন দাস। ২১টি টি-20তে ১৬ গড়ে পেয়েছেন মাত্র ৩০৯ রান। ওয়ানডে পারফরমেন্স হয়নি লিটন দাসের মতো। ৫ ম্যাচে ১.২০ গড়ে মাত্র ৬ রান। বিপিএলে ১ সেঞ্চুরি করে স্পটলাইট কেড়ে নিয়েছেন এই ডানহাতি ব্যাটার। স্যার কার্টলি অ্যামব্রোসের মতো ক্রিকেটারের কণ্ঠে ছড়েছে লিটনের প্রশংসা। সত্যি বলতে লিটনকে বাংলাদেশ স্কোয়াডে না দেখে আমি অবাক হয়েছি। ওর ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই, যার প্রমাণ রেখেছে খুলনার বিপক্ষে ম্যাচে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এবং সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে আমার ধারণা নেই। নিশ্চয়ই নির্বাচকরা সব দিক চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছেন। আমি ওকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিস করব। ভয়ঙ্কর সব পেসার তৈরিতে খ্যাতি আছে ওয়েস্ট ইন্ডিজের। বল হাতে কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস দাপট দেখিয়েছেন বিশ্ব ক্রিকেটে। একজন সাবেক ফার্স্ট বোলার বলেই কিনা নাহিদ রানাকে ওয়েস্ট ইন্ডিজ থেকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। মুগ্ধতা ছড়ানো এই পেসারকে যত্ন নেয়ার আহ্বান বিসিবির প্রতি। একই সঙ্গে জানালেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন দল কেমন করতে পারে। এ ধরনের ফাস্ট বোলার কালে ভদ্রে বিশ্ব ক্রিকেটে আসে। বাংলাদেশ দারুণ এক ক্রিকেটারকে পেয়েছে। গতির সঙ্গে লাইন লেন্থও চমৎকার। বিসিবির উচিত ওর প্রতি যত্নশীল হওয়া। ক্রিকেটকে রানার অনেক কিছু দেয়ার আছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেউই খর্বশক্তির দল নয়, তাই কোনো দলকেই ফেভারিট বলা যাবে না। প্রতিটা ম্যাচে 0 থেকে শুরু করতে হয় দলগুলোকে। তাই আমি এই টুর্নামেন্ট নিয়ে ভবিষ্যৎবাণী করতে রাজি নই। মানুষ এ ধরনের টুর্নামেন্টে ৪ ছক্কা দেখতে আসে। এবার তাদের সে আশা এখন পর্যন্ত পূরণ হয়েছে। উইকেটও আগের চেয়ে ভালো। তবে এবারের ব্রডকাস্ট প্রযুক্তি আমাকে মুগ্ধ করেছে। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে টেস্টে ৯৮ ম্যাচে ৪০৫ ও ওয়ানডেতে ১৭৬ ম্যাচে নিয়েছেন ২২৫ উইকেট। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। লিটনের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে। মেগা ইভেন্টের অভিজ্ঞতা থাকার সঙ্গে দুবাইয়ের উইকেট সম্পর্কে ভালো ধারণা আছে তার। সেদিক বিবেচনা করে হলেও লিটনকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখা উচিত ছিল বলে মনে করেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এছাড়া ব্যাটার সাকিবও অনেকের চেয়ে সেরা। তার না থাকা মেগা আসরে টাইগারদের জন্য ক্ষতির বলে মন্তব্য করেছেন নান্নু। আউট অফ ফর্ম একটা ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের
তীব্র খরায় ভুগছে। টি-20 কিংবা ওয়ানডে ফর্ম বিবেচনায় লিটনকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা একেবারেই অযৌক্তিক কিছু না। শেষ 7 ওয়ানডেতে 2 অঙ্কের সংখ্যাটাই স্পর্শ করতে পারেননি এলকেডি। তবে মেগা ইভেন্টে তার অভিজ্ঞতা অনেক, দুবাইয়ের উইকেট সম্পর্কেও ভালো ধারণা আছে তার, সে দিকটাও ভাবা উচিত ছিল নির্বাচকদের। 3টা বাঁহাতি ওপেনার একসাথে, ওখানে ইমনের ইনএক্সপিরিয়েন্স। ফার্স্ট ম্যাচটা কিন্তু দুবাইতে, তারপরে রাওয়ালপিন্ডিতে খেলা আছে, তো ওখানে কিন্তু অলমোস্ট ফ্ল্যাট উইকেটে খেলা হবে, যেখানে লিটনের ব্যাটিংয়ে আমার পার্সোনালি আমি মনে করি এখানে যথেষ্ট কাজে লাগতো। মাঝখানে কিছু অফ ফর্ম গিয়েছে, যে সিলেকশন প্যানেল থেকে বলা হয়েছে যে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন আর এখানকার কন্ডিশন তো এক না। সব কিছু মিলে বলবো যে ওকে বাদ দেওয়াটা আমার মনে হয় যে ঠিক হয়নি। সাকিবের না থাকা নিয়েও জল ঘোলা হচ্ছে অনেক। বোলিং নিষিদ্ধ হওয়ার পর ব্যাটার সাকিবকে দলে বিবেচনা করেননি নির্বাচকরা। তবে ব্যাটার সাকিব তো অনেকের চেয়ে সেরা, সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের অভিজ্ঞতা মেগা ইভেন্টে নিতে না পারার আক্ষেপ নান্নুর। সাকিব আল হাসান ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার বাংলাদেশে। এখানে কিন্তু ব্যাটিং বোলিং সব পারফরমেন্সে কিন্তু আপ টু দ্য মার্ক, তো সেই জায়গায় এই জায়গায় কোনো কিছু চিন্তার বাইরে কিন্তু যেতে পারে না। তামিম ইকবাল নাই এখানে একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারকে কিন্তু অবশ্যই একটা সুযোগ দেওয়া উচিত ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সুযোগ মেলেনি পেসার হাসান মাহমুদ এবং শরীফুল ইসলামের। সম্প্রতি ফর্মটাও খুব একটা ভালো যাচ্ছে না দুই পেসারের। তবে বাকি 4 পেসার নিয়ে আশাবাদী সাবেক নির্বাচক। পেস বোলিং ইউনিটটা যথেষ্ট ভালো হয়েছে। শরীফুলের এখন কিছুটা ছন্দটা মনে হচ্ছে একটু বিপিএলে যে বোলিংটা দেখলাম আর কি, এখানে পেসও একটু কম মনে হয়েছে এই জায়গাটায়। ওটা কেন হচ্ছে কি ইনজুরির সমস্যা আর ফিটনেসের সমস্যা, এটা তো টিম ম্যানেজমেন্টের দেখার বিষয়। যেহেতু মুস্তাফিজ আছে বাঁহাতি, হয়তো সিলেকশন প্যানেল চিন্তা করেছে একটা বাঁহাতিকে নিয়ে যাবে। সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিতের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ সফরে গেলে নারী ক্রিকেট দল। আজ রাত 8:15 ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছেড়েছে ট্রাইগেস্টার। আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ 6 দল সরাসরি খেলবে ওয়ানডে বিশ্বকাপে। অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কা আগেই নিশ্চিত করেছে নিজেদের জায়গা। বাকি আছে একটি স্পট। 24 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে 6 নম্বরে আছে নিউজিল্যান্ড। 21 ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্ট 19। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ থেকে 3 পয়েন্ট পেলেই ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে টাইগ্রেসরা। নিউজিল্যান্ডকে টপকাতে না পারলে প্লে অফ খেলতে হবে নিগার সুলতানা জ্যোতির দলকে। প্রথমবারের মতো ক্যারিবীয় দ্বীপপুঞ্জে খেলতে গেল বাংলাদেশ দল। ভিন্ন কন্ডিশন হলেও কঠিন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হাসান তিলেকা রত্নের শিষ্যরা। তবে ব্যাটিং নিয়ে কিছুটা দুশ্চিন্তা আছে দলের, আর কোচ ক্যাপ্টেনের সবচেয়ে বড় মাথা ব্যথা ক্রিকেটারদের ফিটনেস নিয়ে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। না ও ছেলে মেয়ের পূর্বাচলের প্লটে অনিয়ম, সাবেক প্রধানমন্ত্রীকে প্রভাবিত করেন টিউলিপ। দুদকের 3 মামলায় আসামি হলেন সংশ্লিষ্ট রাজু কর্মকর্তারাও। এবং লন্ডনে চিকিৎসাধীন বেগম জিয়ার সব রিপোর্ট শুক্রবারের মধ্যে পাওয়া যাবে জানালেন ব্যক্তিগত চিকিৎসক। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন। এই ছিল প্রবাসের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।